আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা বলতে পারেন আমি যে বাবু আর মিমকে নিয়ে একটা ইনফরমেশন দিয়েছিলাম, মানে একটা ভিডিও যার মাধ্যমে আমি আপনাদেরকে অনেকগুলো জিনিস জানিয়েছিলাম, যেটাকে বলেছিলাম যে কে গুটিবাজি করছে। দুর্দান্ত একটা ভিডিও ছিল গত পরশু দিন। সো আজকে তেমনই একটা ভিডিও, বাট আজকের ভিডিওতে আপনারা মেইনলি যেটা জানতে পারবেন, আমার আজকের ভিডিওর মেইন হাইলাইটিং মোমেন্ট থাকছে বা মেইন চুম্বক অংশটা হচ্ছে আবদিয়াকে নেক্সট কোথায় পাঠানো হবে সেটা নিয়ে মিম এবং বাবু পাশাপাশি তিশারা মিলে সিদ্ধান্ত নিয়েছে। যে সিদ্ধান্ত শুনে আপনারা সবাই বিমোহিত হয়ে যাবেন, আপনারা সবাই মিমকে মাথায় তুলে রাখবেন, সবাই মিমকে বলবেন মিম অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছো, তোমার উপর আমরা অনেক খুশি হয়েছি। আপনারা সবাই কিন্তু মিমকে বাহ দিবেন। কিন্তু আসলে এই সিদ্ধান্তর পিছনে মিম, তিশা, বাবুর কত বড় নোংরা চিন্তা আছে, কত নোংরা চিন্তা লুকিয়ে রেখেছে তারা, সেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা কল্পনাও করতে পারছেন না লোকচক্ষুর আড়ালে আবদিয়াকে সামনে কোথায়, মানে কোন জায়গাতে পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। অদূর ভবিষ্যতে আমরা কেউ আর হয়তো আবদিয়াকে দেখতে পারবো না। হ্যাঁ দর্শক, আপনারা শুনে হয়তো অবাক হচ্ছেন, বাট এটাই বাস্তবতা। আবদিয়ার সাথে ভবিষ্যতে এমন নোংরা অন্যায় করা হবে যেটা সব সাক্ষী আমরা দর্শকরা থাকব। আসলে কি ঘটনা, আবদিয়ার সাথে কি ঘটানো হবে বা তাকে কই পাঠানোর চিন্তা বা পরিকল্পনা করা হচ্ছে, যাবতীয় ডিটেলস আমার আজকের ভিডিওতে থাকবে। কারণ সহ সব কিছু আমি আজকে জানাবো। এবং আরও একটা ঘটনা জানবেন যেটা খুবই দুঃখজনক। বাবু কিন্তু আবদিয়াকে প্রতিনিয়ত নির্যাতন করে। মানে বাবুর ঘটনাটা হচ্ছে সে আবদিয়াকে পছন্দ করে না। তো যেহেতু সে আবদিয়াকে পছন্দ করে না, আবদিয়া তার কাছে আসবে, তাকে কোলে নিতে হবে, এটা তার কাছে একটা বিরক্তিকর জিনিস মনে হয়। তো আবদিয়ার কাছ থেকে সে চায় যে সবসময় যেন দূরে থাকে বা আবদিয়া যেন তার কাছ থেকে দূরে থাকে, কারণ সে ওই আবদিয়ার দায়িত্বটা কেন যেন নিতে চায় না। সে তো ভাই বিয়ে করেছে টাকা খাওয়ার জন্য মিমের, সে তো আবদিয়াকে লালন পালন করার জন্য মিমকে বিয়ে করেনি। তো যার কারণে আবদিয়া যখন তাকে বিরক্ত করে সে প্রচুর বিরক্ত হয়। তো যার ফলশ্রুতিতে সে একটা বুদ্ধি এঁটেছে এবং এই বুদ্ধিটা তাকে তিশাই সাপ্লাই করেছে, যে আবদিয়াকে মারধর করা। যে আবদিয়াকে যত বেশি নির্যাতন করবে, আবদিয়ার মনের মধ্যে যত বেশি সে ভয় সৃষ্টি করতে পারবে, আবদিয়া বাবু থেকে তত বেশি দূরে থাকবে। সো এই ধরনের নোংরা প্ল্যান কিন্তু একটা কুরুচিপূর্ণ মানুষরাই করতে পারে, এবং আবদিয়া নিজেই এই ঘটনাটার সাক্ষী। আবদিয়া নিজেই অন ক্যামেরা কিন্তু এই কথাগুলো স্বীকার করে ফেলেছে, এবং যখন এই কথাগুলো বলছিল অন ক্যামেরা, তিশা কিন্তু ঘাবড়ে যায়, এবং ঘাবড়ে কী বলেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বুঝতে পারছেন দর্শক যে আমার আজকের ভিডিওটা কত বেশি দুর্দান্ত হতে পারে। সো যদি আমার পুরো ভিডিওটা আজকে আপনারা দেখেন, আপনারা অনেক কিছু সাক্ষী হতে পারবেন। সো আমি অনুরোধ করব পুরো ভিডিওটা দেখবেন এবং আমার প্রত্যেকটা কথা রিয়েলাইজ করার চেষ্টা করবেন দর্শক। আমি শর্টকাট যতটুকু বলা যায় বলে ভিডিওটা শেষ করে দিব। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি দর্শক, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। মিমার বাবুর বিয়ে হয়েছে গেল কয়েকদিন, কিন্তু সাথে থাকছে প্রায় বছরখানেক। বলতে পারেন ভাই আমরা তো মাসখানেক দেখেছি, আপনি বছরখানেক কেন বললেন? দর্শক, চুটিয়ে চুটিয়ে প্রেম করেছিল। ওই প্রেমটা পরবর্তীতে পরিণত হয়েছে যখন গত বছর ডিসেম্বর মাস আসে। তারা একসাথে থাকা শুরু করে, প্রথমবারের মতো তাদের মধ্যে মিলন হয়। সেই মিলন থেকে তারা চলে যায় রিসোর্টে, রিসোর্ট থেকে তারা চলে যায় কক্সবাজারে হানিমুন করতে। পরবর্তীতে সমাজের ধাওয়া পাল্টা ধাওয়া খেয়ে তারা চলে আসে ঢাকাতে। ঢাকাতে এসে আবার নতুন করে সংসার শুরু করে। সেখানে বাড়িওয়ালা প্রতিবেশীদের আবার ধাওয়া পাল্টা ধাওয়া খায়। তখন চিন্তা করে এভাবে করে আর কতকাল, বিয়েটা চলো করেই ফেলি, বেলা শুনছ। এই কথা বলে বাবু আর মিম বিয়েতে বসে, শুধুমাত্র সামাজিক স্বীকৃতির জন্য, একটা বৈধতার জন্য, যেটার মাধ্যমে যেটাকে বল করে তারা সমাজের বিভিন্ন বাসা বাড়িতে থাকতে পারবে। শুধুমাত্র এই একটা সার্টিফিকেটের জন্য তারা একসাথে বিয়ে করেছে। নট এই কারণে, এটা একটা আমাদের যে ইসলামী শরিয়া মোতাবেক এটা একটা কাজ যেটা আমরা বৈধভাবে পারবো স্বামী স্ত্রী থাকতে, সেজন্য তারা বিয়ে করেনি। তারা থেকেছে শুধুমাত্র যেন সমাজের মানুষজন তাদের সাথে কোনো অন্যায় অপবাদ তাদেরকে না দেয়। যাই হোক, এটা তাদের ফ্যাক্ট বা তাদের যে তারা কিভাবে বিয়ে করবে, কেন করবে, এটা তাদের চিন্তাভাবনা। আমরা জাস্ট তো এখানে বসে আছি দর্শক,
ক্রিটিসাইজ করতে, যে জিনিসগুলো অসঙ্গতিপূর্ণ সেগুলো সঙ্গতিপূর্ণ কীভাবে করা যেতে পারতো সেগুলো তুলে ধরার জন্য, এবং এই ধরনের নোংরা সমাজকে দেখে যেন আমাদের সুস্থ স্বাভাবিক সমাজ যেন ধ্বংসের পথে চলে না যায়, বা কেউ যেন তাদেরকে দেখে মোটিভেটেড না হয়, ইন্সপায়ার না হয়, তাদেরকে ফলো করতে চলে আসে, এই জন্য কিছু সচেতনতামূলক ভিডিও যদি বলতে পারেন একটা ভয়েস ফ্রেজ করার মতো, সেটা আমার ভিডিও। আমি আমারটাকে কখনো রোস্টিং ভিডিও বলে থাকি, কখনো ক্রিটিসাইজ করে থাকি, আর ম্যাক্সিমাম সময় আমি আপনাদেরকে অ্যাওয়েকেন করে থাকি, মানে আপনাদেরকে সোচ্চার করি যে আসলে দর্শক এটা আসলে কীরকম হওয়া উচিত, আপনাদেরকে সবসময় সচেতন করে থাকি আমার ভিডিওর মাধ্যমে। তো দর্শক, চিন্তা করেছি জাস্ট একটা মিনিট আমি আপনাদের কাছে সময় নিচ্ছি, যে আমি একটা জিনিস চিন্তা করেছি যে এখন থেকে চেষ্টা করব, আপনারা তো আমার ভিডিও দেখে রোস্টিং ভিডিও দেখেন, তাই না? মানে আপনারা বিভিন্ন সত্যতা জানতে পারেন, বিভিন্ন মানুষের দোষান এগুলো জানতে পারেন। তো আমার একটা ইচ্ছা আছে যে আমি সবসময় চেষ্টা করবো এখন থেকে আমার দৃষ্টিকোণ থেকে, আমি অনেক কিছু আছে যে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার চোখে অনেক কিছু অসঙ্গতিপূর্ণ পড়ে, আমার অনেক দার্শনিক কিছু মাথাতে ঘুরে যাচ্ছে, এটাতে এরকমও হতে পারতো। তো আমি জাস্ট আমার স্বল্প জ্ঞান দিয়ে আমি সবসময় চেষ্টা করবো আমার একটা ভিডিওর মাধ্যমে, ভিডিও যে কোনো মুহূর্তে আমি যদি মনে করি এখন বলার সুযোগ আছে, জাস্ট একটা মিনিট আমি আপনাদের সময় নষ্ট করে সবসময় একটা জাস্ট মোরাল কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করব। কারণ একটা জিনিস আমি চাবো যেন আমার ভিডিওটা সবসময় শুধু একটা রোস্টিং ভিডিও কেন্দ্রিকই না থাকে, যেন একটা মেসেজ আমি আপনাদেরকে থ্রু করতে পারি, যে মেসেজ দ্বারা আপনাদের কাছে ওই কথাগুলোর একটা প্রভাব যেন লাইফে পড়ে, যেন ভালো কিছু একটা জিনিস আমি আপনাদেরকে জানাতে পারি আমার পয়েন্ট অফ ভিউ থেকে। সো দর্শক, এরকম প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করবো সামনে আগামী দিনগুলোতে এরকম একটা মোরাল সম্পর্কে কিছু একটা লাইন বা কিছু একটা জিনিস যেটা আমি সম্পূর্ণভাবে পার্সোনালি আমি চিন্তা ভাবনা করে বের করেছি বা আমার মনে হয়েছে, সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর এই কথাগুলো আপনারা ওয়ার্ল্ডে, গুগলে, আর্টিকেলে কোথাও খুঁজে পাবেন না, কারণ এই চিন্তা ভাবনা বা এই ধারণা বা এই কথাগুলো সম্পূর্ণ কথাটুকু আমার ভেতরের মন থেকে আসে, এই জন্য আমি এই কথাগুলো শেয়ার করব। সো এরকমই একটা জিনিস আমি জাস্ট আজকে থেকে শুরু করি, যে একটা কথা বলবো, এরপর আমি আমার ভিডিওর দিকে চলে যাচ্ছি। সো কথাটা হচ্ছে দর্শক, লাইফে একটা জিনিস মনে রাখবেন, আপনাদেরকে যদি প্রশ্ন করি আপনারা কোন জিনিস সবচাইতে গোপনীয়তার সাথে রাখেন, কি বলবেন? কেউ বলবেন ভাই আমি টাকা পয়সা অনেক গোপনে রাখি, লুকিয়ে রাখি, ভাই আমি স্বর্ণটাকে লুকিয়ে রাখি, আলমারির একটা কোণাতে লুকিয়ে রাখি, আমি আবার কখনো ব্যাংকের লকারে লুকিয়ে রাখি, আমার কাছে ডায়মন্ডের একটা নেকলেস আছে আমি সেটাকে লুকিয়ে রাখি, ভাই আমার কাছে একটা আইফোন আছে আমি সেটাকে গোপনে লুকিয়ে রাখি যেন কেউ না দেখতে পারে, কেউ যেন চুরি করে না নিয়ে যেতে পারে। তো এরকম সবার কাছে কিন্তু অনেক ধরনের ইম্পর্ট্যান্ট জিনিস আছে আপনাদের লাইফে, যেগুলোকে আপনারা খুব যত্নে গোপনে লুকিয়ে রাখেন। কারণ থাকে একটাই, যেন চুরি হয়ে না যায়, বা যেন এটা ছিনতাই হয়ে না যায়, বা যেন আপনার কাছ থেকে মূল্যবান সম্পদটা হারিয়ে না যায়। তো এরকম একটা প্রেশাস ম্যাটেরিয়াল যেগুলো খুব দামি, আপনার কাছে অমূল্যবান সম্পদ মনে হয়, আপনারা সেই জিনিসগুলোকে কিন্তু সবসময় লুকিয়ে রাখার চেষ্টা করেন। প্রত্যেকটা মানুষ অ্যাজ এ হিউম্যান বিং আমরা সবাই এটাই চেষ্টা করি, কিন্তু আসলে কি এই জিনিসগুলোর কোনো মূল্য রাখে আমাদের জীবনে গোপন রাখার জন্য? আমার মনে হয় না দর্শক। আমার কাছে কি মনে হয় জানেন কোন জিনিসটা সবচেয়ে বেশি গোপন রাখা উচিত? আপনারা আমার কথা শুনলে হয়তো হাসবেন, বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে দর্শক, সবচেয়ে বেশি গোপন রাখা উচিত মানুষের কথা। জানেন কেন? আপনি যখন একটা মানুষের সাথে বদ্ধ হন বা প্রতিজ্ঞাবদ্ধ হন, যে আচ্ছা আপনাকে একটা মানুষ বিশ্বাস করে একটা কথা বললো, বা আপনি একটা মানুষের কথা শুনে বলেন আচ্ছা আমি এই জিনিসটা কাউকে জানাবো না, কিন্তু এই যে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পরে, বা আপনি একটা মানুষের কোনো একটা কথা গোপন কিছু জানেন, আপনি যখন পেছনে বসে ওই কথাগুলো সমাজের কারো কাছে বলে দিবেন, বা আপনারই বিশ্বস্ত অন্য কারো কাছে জানাবেন, এবং জানিয়ে এটা না হলে বললেন যেটা কাউকে বলো না, মনে রাখবেন ওইটার থেকে খারাপ কিছু হতে পারে না। সো জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কোনো কিছু রাখা লাগে গোপন, আমার কাছে সেটা কথা রাখা উচিত। কথার চাইতে বেশি কোনো কিছু গোপন রাখার আছে বলে আমি মনে করি না। এই একটা কথা দিয়ে, এই কথার পাওয়ার দিয়ে আপনি পুরো দুনিয়া জয় করতে পারবেন দর্শক। কীভাবে জানেন? আজকে একটা শত্রুর কাছে আপনি আপনার কথা দিয়ে প্রিয় হয়ে যেতে পারবেন। ধরুন একটা শত্রু, আপনার তাকে ভালো লাগে না, কিন্তু ওই শত্রু যদি আপনাকে অমায়িক ভালোবাসা দিয়ে, সুন্দর করে মিষ্টি ব্যবহার দিয়ে কথা বলে, ওই শত্রুকে আপনি মনের কোনো না কোনো জায়গায় বসিয়ে রাখবেন যে মানুষটা ভালো। কিন্তু দেখবেন একটা মনের মানুষ, অনেক ভালো মানুষ, অনেক দয়ালু মানুষ, কিন্তু তার ব্যবহারটা খারাপ, তার মুখের কথাটা খুব ধারালো, খারাপ, আপনি তার কাছে ভয়তো যাবেন না। কারণ কি? শুধু কথা। একটা কথা দিয়ে আপনি একটা মানুষকে বুক ছিদ্র করে দিতে পারবেন, একদম বুক ছিদ্র করে দিতে পারবেন শুধু কথার জোর দিয়ে। এমন একটা কথা আপনি কাউকে বলে ফেললেন, সেটা কোনোদিন আর ফেরত নিতে পারবেন না। ধরেন আপনি একটা মানুষ বসে আছে ভদ্র, আপনি তাকে একটা গালি দিয়ে বসলেন, হয়তো আপনি সেটা ভুলক্রমে আপনার ক্রোধের জন্য বললেন, কিন্তু ওই কথাটা ওই মানুষের মনে এমনভাবে গেঁথে যাবে, মৃত্যুর আগ পর্যন্ত সেই মানুষের কথাটা ভুলতে পারবেন না। এরপর আপনি যতই তাকে ভালো রাখেন না কেন, ওই একটা কথা আজীবন ওই মানুষটার মধ্যে গেঁথে যাবে, শুধু ওই একটা কথা। তো কথার থেকে ধারালো কিছু হতে পারে না। এর জন্য কথা বলাতে সংযত থাকা উচিত, আর
কথা জিনিসটাকে সবসময় গোপন রাখা উচিত, এটা আমার পয়েন্ট অফ ভিউ দর্শক। চাবো আপনারা আপনাদের লাইফে এই জিনিসটা অবশ্যই চেষ্টা করবেন অ্যাপ্লাই করার জন্য। আমার স্বল্প জ্ঞান দিয়ে আমি আমার এই ছোট্ট জীবনে এই একটা জিনিস শিখেছি। যাই হোক দর্শক, আমি যেখানে ছিলাম আমার ভিডিওর যে পার্টে, সেখানে চলে আসি। এতগুলো সময় দর্শক নষ্ট করার জন্য আমি ক্ষমা প্রার্থী যে আমি আপনাদের কাছ থেকে 2-3 মিনিট সময় নষ্ট করেছি অফ টপিকের কথা বলার জন্য। তো বাবু যেটা হচ্ছে দর্শক, বাবুকে তিশা নিজেই শিখিয়ে দিয়েছে যে এই তুই আবদিয়াকে মারবি, যদি মারধর করিস তাহলে আবদিয়া তোর কাছে আসবে না। আর আবদিয়াকে যদি মারধর না করে, স্বাভাবিকভাবে একটা ঘরে যখন বাবু আর মিম আর আবদিয়া তিনজনই থাকে, আবদিয়া তো কখনো তার মার কাছে যাবে, কখনো বাবুর কাছে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাবুর কাছে আবদিয়ার চ্যাপ্টারটা অনেক বেশি ডিসগাস্টিং লাগে। মানে বাবু আবদিয়াকে পছন্দ করে না, তাকে কোলে নেওয়া, তার প্রতি দায়িত্ব পালন করা, বাবা বাবা বলবে, এটা বাবুর কেন যেন ভালো লাগে না। কিন্তু দেখবেন বাবু কিন্তু তাবিয়াকে অনেক আদর ভালোবাসা দেখায়, তাকে কোলে নেয়, তাকে চকলেটস চিপস কিনে দেয়। কারণ কি জানেন? কারণ এগুলো সে তিশাকে তেলবাজি করে যে দেখেন আপা, আমি আপনার মেয়ে তাবিয়াকে কত ভালোবাসি, সারাদিন কোলে কোলে রাখি, তাকে হাঁটতেই দেই না, তার অনেক সেবা যত্ন করি। এগুলো বলে পাম্পট্টি দেওয়া, তেলবাজি করা, হালকা করে ঘি ঢেলে দেওয়া। তো সেটা সে তিশার ক্ষেত্রে দেখা, কিন্তু আব্দের ক্ষেত্রে তো কিছু করে না। কারণ মিম এমনি বাবুর উপর গলা। যদি আজকে মিম শক্তপোক্ত হতো যে না, আমাকে ভালোবাসার মানে হচ্ছে তোমাকে আমার সন্তানকে ভালোবাসতে হবে, তুমি যদি আমার সন্তানকে ভালোবাসো আমি বুঝে নেবো তুমি আমাকে ভালোবাসো, তাহলে কিন্তু বাবু অবশ্যই আব্দের সাথে কোনো অন্যায় অত্যাচার করতে পারে না, সবসময় আব্দিয়াকে ভালোবাসতে বাধ্য হতো। কিন্তু যে জায়গায় মিম নিজেই পছন্দ করে না আব্দিয়াকে, মিম নিজে সারাক্ষণ আব্দিয়াকে মারতে থাকে, স্বভাবতই বাবুও কিন্তু প্রশ্রয় পাবে আবদিয়াকে মারার জন্য। আর যদি যখন বাবু আবদিয়াকে মারবে, মিম যদি প্রোটেক্ট করতে হয় তুমি কেন আমার সন্তানকে মারছো, তখন কিন্তু বাবু দ্বিতীয়বার ভাববে মারার আগে। কিন্তু মিমি প্রশ্রয় দিয়েছে, মিমি কিছু বলছে না, তাহলে বাবু দিয়ে কাজ করবেই। এমনকি মিম নিজেই আবদিয়াকে অত্যাচার করে দর্শক। মনে আছে আপনাদের সে কথা? যখন গ্রাম থেকে মিম আসছিল, তখন মিমের মা বারবার করে মিমকে বলছিল তুই আবদিয়াকে আর মারিস না, এভাবে করে মারিস না, মেয়েটা দুঃখ পায়, কষ্ট পায়, মেয়ে অসুস্থ হয়ে যাবে, এভাবে করে মারবি না, তাকে বুঝাবি। তো চিন্তা করুন, মিমের মাই কিন্তু কথা বলছিল, তার মানে বোঝা যাচ্ছে অফ ক্যামেরা মিম কিন্তু আবদিয়াকে যথেষ্ট যথেষ্ট মারধর করে, যেটা কিন্তু অকল্পনীয়, আপনারা কল্পনা করতে পারবেন না। একবার কিন্তু আবদিয়াকে মেরে তার দাঁতও ভেঙে দিয়েছিল। আবদিয়া কিন্তু ভয়তে মাঝখানে লুকিয়ে থাকতো, সে মা বাবা কারো কাছে যেত না, কারণ মারের ভয়। তো এখন আপনারা বলতে পারেন ভাই আবদিয়াকে যে মারে বা হিট করে আপনি কীভাবে বুঝলেন, প্রমাণটা কী? দর্শক, আমি আপনাদেরকে 2টা ভিডিও রেফারেন্স দিব, আপনারা কষ্ট করে সেটা দেখে আসবেন। বাচ্চা মানুষ তার নিজের ভাব এক্সপ্রেস করতে পারে না, তার যে মনের অনুভব সেটাকে সে নর্মালভাবে বলে। কিন্তু রিয়েলাইজ করবেন আসলে বাবু কতটা হিংস্রতার পরিচয় দিয়েছিল জায়গাগুলোতে। প্রথমত দেখা গিয়েছে একটা ভিডিওতে, আমি আপনাকে টাইটেলটা বলে দেবো একটু পর। সে ভিডিওতে মরিয়ম আবদিয়া সব বাচ্চারা খেলা করছে এবং বাবুর কোলে আমি যথাসম্ভব দেখেছি তাবিয়া কোলের মধ্যে ছিল, ঠিক আছে? তো বাবু তাবিয়া কিনে কোলে হাঁটছে, একই রুমে সবাই। তো আবদিয়া মরিয়মের কাছে গিয়ে বলছে আপু আপু আপু, মানে বারবার ডাকছে। তখন মরিয়ম বলে কী হয়েছে? তখন আবদিয়া বলে মারছে। মরিয়ম বলে কে মারছে? মারছে তোমাকে? কে মারবে তোমাকে? কে মেরেছে? তখন আবদিয়া ছোট্ট মানুষ বলছে মামা মেরেছে, মামা, আঙ্গুল তুলে তুলে দেখাচ্ছে মামা মেরেছে। তখন আবার ওই সময় তিশার ক্যামেরাতে এই কথাগুলো ধরা পড়েছে। এখন তিশা তো অন ক্যামেরা আছে, তিশার ভিডিওতে ধরা পড়ে গেছে। তখন তিশা আবার কী বলছে, বলে হুদাই হুদাই হুদাই, কিছুই করে নাই। দেখুন তিশা কিন্তু আবার ব্যাকআপ দিয়ে দিচ্ছে যে না হুদাই, মানে আবদিয়া হুদাই এই কথা বলছে। আচ্ছা, একটা বাচ্চা মানুষকে মিথ্যা কথা বলতে পারে? আপনারা এটা বিশ্বাস করেন? হ্যাঁ, মরিমের মতো বয়সী বাচ্চারা মিথ্যা বলতে পারে, বুঝে মিথ্যা জিনিসটা কি সত্য জিনিসটা কি। কিন্তু আবদিয়ার মতো এই বয়সী শিশুরা, আপনারা কেউ যারা মারা আছেন বলতে পারবেন যে এই বয়সী শিশুরা সত্য কি আর মিথ্যা কি এই সেন্সটুকু তাদের আছে যে আমাদের মিথ্যা বলা লাগবে? এটা আমি বিশ্বাস করি না, আমি এটা জীবনও বিশ্বাস করি না। তাহলে আমার জীবনটা মিথ্যা হয়ে যাবে যে আবদিয়ার মতো একটা বাচ্চা মানুষ মিথ্যা কী জিনিস আর সত্যি কী জিনিস পার্থক্য করতে পারে। যদি এই বয়সী বাচ্চারা পারে তাহলে আমার জীবনটাই মিথ্যা হয়ে যাবে দর্শক। জীবনও পারে না, একটা শুধু বাচ্চা শিশু, তার সাথে যা ঘটে সে সেটাই অকপটে বলে দেয়, কারণ সে জানে না যে এটা মিথ্যা বলা যেতে পারে বা মিথ্যা এইভাবে করে বলতে হয় রসকস মিশিয়ে, তারা এটা বোঝে না, এই বুদ্ধি তাদের হয়নি। তো বাবু অফ ক্যামেরা আবদিয়াকে হিট করেছিল, অনেক মেরেছিল, এর জন্য আবদিয়া দুঃখ পেয়েছে, কান্না করেছে, এই জন্য সে মরিয়মের কাছে অভিযোগ করছিল আমাকে মারছে, মামা মারছে। তো তিশাটা শুনেছে, তো সে জায়গায় সে বলতে পারতো মামা মেরেছে, থাক আমি মামাকে বলে দিচ্ছি মামা যেন না মারে, এটা বড় মানুষের তার দায়িত্ব ছিল। কিন্তু সে বলছে হুদাই হুদাই বলে ক্যামেরাটা অফ করে দিয়েছে। তো আমরা বোঝা গেল অফ ক্যামেরা বাবু কিন্তু আবদিয়াকে হিট করছে দর্শক, অনেক বেশি হিট করছে। এর একটা বিষয় গেল। সেকেন্ড যে বিষয়, আবদিয়াকে যে হিট করে তার প্রমাণটা কি? আরও একটা ভিডিওতে দেখাবো দর্শক যে মিম, সাবিনা, বাবু, আবদিয়া সবাই মিলে মার্কেটে যাবে, মার্কেটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো রিক্সাতে উঠবে, তো বাবু একটা রিক্সা ধরিয়ে এসেছে, এখন আবদিয়াকে তো কোলে নিয়ে উঠা লাগবে রিক্সাতে। একটা বাচ্চা মানুষকে কোলে নেওয়ার একটা সৌন্দর্য আছে দর্শক। আমি জানি
2 হাত দিয়ে কোলে নিয়ে বাচ্চাকে উঠতে হয়, একটা রিক্সাতে বিশেষ করে। তো বাবু মানে একটা পশুর মতো, একটা হিংস্র পশুর মতো আবদিয়ার বাম হাতটা এমনভাবে ধরল দর্শক, আমি নিজে ভাবছি হয়তো হাতটা খুলে আসেনি, সৌভাগ্য। মানে তার গায়ের জোরে মনে হচ্ছে যেন ওকে হাত টেনে ছিঁড়ে ফেলবে, শক্ত করে ধরলো, একদম উপরে জাগিয়ে তুললো। ওইভাবে করেই তাকে মানুষ মনে করেনি, কোনো একটা জন্তু জানোয়ার মানে খেলনা মনে করে তাকে ওভাবে করে ধরে রিক্সাতে উঠলো, উঠে এভাবে ধরে বসে আছে। পরে আবদিয়া চিল্লাচ্ছে আও আও। তখন সাবিনা বলে কি হয়েছে, মানে মিম বলছিল, বলে ব্যথা পেয়েছে। কোথায় ব্যথা পেয়েছে? তখন দেখাচ্ছে আমি হাতে বগলে ব্যথা পেয়েছি, এবং হাত দিয়ে দেখাচ্ছে মামা ব্যথা দিয়েছে, মামা। তখন বললে থাক, কিছু হবে না। তো আমি জানি না একটা মানুষ কীভাবে একটা ছোটো বাচ্চা শিশুর সাথে এরকম নির্যাতন করতে পারে, অত্যাচার করতে পারে বা কষ্ট দিতে পারে। আমি জানি না দর্শক, আমার পক্ষে সম্ভব না। একটা মানুষ এভাবে একটা বাচ্চা শিশুকে, একটা রাস্তার শিশুকে তো মানুষ অত্যাচার করতে পারে না। সে জায়গায় বাবু এরকম পিচাস আমি কোথাও দেখিনি। মিমোস ঠিক তাই দর্শক, যেমন মা তেমন তার এখন পার্টনার, দুজন মিলে এখন আবদিকে অত্যাচার করবে দর্শক। আমি জানি না আবদির ভবিষ্যৎটা কী হবে, যদিও জানতে পেরে সেটা ইনফরমেশন গুরুত্বপূর্ণ, সেটা আমি আপনাদেরকে বলবো। তো এখন যে দুটো ভিডিও দেখলে জানতে পারবেন সেটা আমি একটু পর বলছি দর্শক, কারণ একদম ভিডিও শেষ করে তারপর আপনারা সেটা দেখে আসবেন। সো আমার ভিডিওর সেকেন্ড পোর্শন যেটা, যে আবদির ফিউচার নিয়ে মিম, তিশা, বাবু তারা কি প্ল্যান করেছে, কি সিদ্ধান্ত নিয়েছে। মাস্টার প্ল্যান করেছে দর্শক, মাস্টার প্ল্যান। কি মাস্টার প্ল্যান? প্রথমত আপনারা সবাই জানেন আবদির জন্য কিন্তু মিম অনেক গালিগালাজ খায়, কারণ আবদির প্রতি সে কোনো দেখভাল, কোনো যত্ন কিছুই করে না। এই কারণেই যেটা হয়েছে, সবাই কিন্তু মিমকে বকাঝকা করেন, বলেন যে কুলাঙ্গার মা, কুলাঙ্গার পিতা, মানে এরকম অনেক যত আজে বাজে ভাষা যে বলেন, এবং আমি মনে করি সেটা অ্যাপ্রোপ্রিয়েট বলা, দোষের কিছু না, কারণ মিম আসলে এই কাজগুলো করে। তো ঘটনা হচ্ছে এখন যেটা, মিমরা অনেক চতুরতার সাথে একটা ডিসিশন নিয়েছে, অনেক চতুরতার সাথে। সিদ্ধান্তটা এরকম, তারা এটা অ্যাপ্লাই করলে তাদের সাপও মরে যাবে, এবং কয়েকটা সাপ মরবে, বাট লাঠি ভাঙবে না। আবার এরকম জিনিস, মানে এক ঢিলে কয়েক লক্ষ লক্ষ পাখি মেরে ফেলবে, এরকম একটা ঘটনা। এখন কী সে প্ল্যান করেছে, এবং এই প্ল্যানের মেইন গুরুমাকে জানেন? গুটিবাজিটা কে চেলেছে? ওই যে আমাদের সর্দার নিয়ে একজনই আছে, তিশা গুরুমাই বুদ্ধি করেছে দর্শক। এখন মিম আর বাবুর জীবনে সবচাইতে বোঝার জিনিসটা কি জানেন? আবদিয়া। মিম আর বাবুর জন্য সবচাইতে বড় বোঝা হচ্ছে এখন আবদিয়া, কারণ এখন মিম আর বাবু তাদের নতুন সংসার জীবনে হানিমুনে যাবে, নতুন সন্তান নেওয়ার চেষ্টা করবে, আর তারা অনেক বেশি তারা এখন ঘন ঘন তারা মানে কি বলে দর্শক এটাকে, ওইটাকে কী করা বলে জানি না, তো বিয়ের পরে যাই হোক ওইগুলো করবে। তো এই জন্য তাদের এখন প্রাইভেট প্লেস লাগবে, প্রাইভেসি লাগবে, এবং প্রাইভেসির জন্য তাদের যেটা প্রয়োজন, তারা এখন চাবে অবশ্যই যেন মিম থেকে বা তাদের কাছ থেকে তারা দূরে থাকতে পারে, মানে আবদিয়ার কাছ থেকে তারা দূরে থাকতে পারে, আলাদা থাকতে পারে, একা থাকতে পারে। এর জন্য তাদেরকে তো আলাদা থাকার জন্য একটা স্পেস দিতে হবে, কিন্তু আবদি তো সেটা দিবে না। আবদিকে নিয়ে তারা যদি হানিমুনে যায়, কীভাবে তারা হানিমুন করবে, কীভাবে তারা নাইট কাটাবে, তাই না? পারবে না। সো আবদি তাদের লাইফে সব থেকে বড় বোঝা। এই বোঝাটাকে তারা কীভাবে দূর করবে? আপনাদের মাধ্যমে। কেমন জানেন? আপনারা তো সবসময় বকাঝকা করেন মিমকে, যে তুমি আবদির দিকে দেখভাল করো না, কোনো যত্ন নাও না, কোনো শিক্ষা দিচ্ছ না, লেখাপড়া, কোনো অনেক কথা বলেন। এর জন্য তিশা চিন্তা করেছে একটা প্ল্যান, তাদের জন্য অনেক ভালো চিন্তা। যে আপনারা জানেন বাংলাদেশে কিন্তু অনেক মাদ্রাসা আছে, বোর্ডিং মাদ্রাসার মতো, মানে জিনিসটা হচ্ছে এরকম, আমি একটু বুঝিয়ে বলি। দেখবেন যে ওই মাদ্রাসাগুলোতে একদম ওই ক্যাডেট কলেজে যেরকম একদম আমাদের শিক্ষার্থীদেরকে ওইখানে থাকতে হয়, হোস্টেলে থেকে লেখাপড়া করতে হয়, বছরে 2 বার ঈদের সময়তে ছুটি পায়, সরকারি ছুটি থাকলেও দেয়, অনেক সময় দেয় না, ঠিক আছে, বা সামার ভ্যাকেশন এরকম। তো এরকম কিছু মাদ্রাসা আছে যেখানে শিক্ষার্থীদেরকে একদম ওই মাদ্রাসা দিয়ে থাকতে হবে, ওখানে হোস্টেলে থেকে লেখাপড়া করতে হবে, এবং ঈদ পার্বণে ছুটি হলে তখন সে তার বাবা মার কাছে আসতে পারবে। এরকম কিছু মাদ্রাসা আছে, এগুলোকে বোর্ডিং মাদ্রাসা বলা হয় আমি যতটুকু শুনেছি। তো তিশা এই বুদ্ধিটা মিম আর বাবুকে দিয়েছে, যে তোরা একটা কাজ কর, আবদিয়াকে একটা মাদ্রাসা দিয়ে দিবি, বোর্ডিং মাদ্রাসাতে। এতে করে যেটা হবে, আবদিয়া তো মাদ্রাসাতে থেকে যাবে, তাহলে আবদিয়াকে আর তোদের কাছে থাকা লাগতেছে না, তোদেরকে লালন পালনও করতে হচ্ছে না, আবদিয়া ভালো মতো ওখানে লেখাপড়াও করলো, ওখানে খাবার দাবারও খেলো, আর সবচেয়ে বড় যে বিষয়, দর্শকদেরকে তোরা বুঝিয়ে দিতে পারলি তোরা কত ভালো কাজ করেছিস। কিন্তু তোদের উদ্দেশ্য তো অন্যটা, দর্শককে জানলো না। ক্ল্যাপ। বুদ্ধিটা দেখুন দর্শক, কি ভয়ানক বুদ্ধি, কি ভয়ানক চিকন বুদ্ধি বের হয়ে এসেছে দর্শক, কল্পনা করে দেখুন একটা বার। এখন বর্তমানে তারা আপনাদের কাছে কয়দিন পর ভাষণ দিতে আসবে,
যে আবদিয়ার যে ভবিষ্যৎ চিন্তা করেছি, আবদিয়াকে আমরা লেখাপড়া করবো, কিন্তু আমরা চিন্তা করেছি এখন আমরা বেশি বেশি আল্লাহ বিল্লাহ করবো, আমরা আল্লাহর পথে চলে আসবো, আমরা এখন ধর্মের পথে চলে আসবো। জীবনটা তো সংকীর্ণ, খুবই ছোট, এই জীবনে কী হবে এত লেখাপড়া করে, কী হবে এই সমস্ত গান বাজানো করে। এই জন্য আমরা চিন্তা করেছি আমরা আমাদের ছোট্ট ফুটফুটে ফুলের মতো মেয়েটাকে আমরা ধর্মীয় শিক্ষায় বড় করব, ধর্মীয় শিক্ষা বড় করব। এই জন্য আমরা ডিসিশন নিয়েছি আমরা আমাদের মেয়েটাকে মাদ্রাসায় দিব, সেখানে কোরআন শরীফ শিখবে, হাফেজ মাওলানা হবে, আমাদের মেয়েটাকে আমরা একটা ধর্মীয় শিক্ষা দিব। তাহলে আমরা এটা পরকালে এটার জন্য একটা পুরস্কৃত হবে আল্লাহর কাছ থেকে। এই জন্য আমাদের ডিসিশন আমরা আমাদের মেয়েটাকে একটা মাদ্রাসায় দিয়ে আসবো, সেখানে সে লেখাপড়া করবে, যখন ঈদের ছুটি আসবে তখন আমাদের সাথে দেখা সাক্ষাৎ করবে। এই হচ্ছে মিম বাবুদের প্ল্যান, যেখানে মেন সর্দারনিগিরি করেছে হচ্ছে কি তিশা হচ্ছে বুদ্ধির সাপ্লাইয়ার। তো সামনে জাস্ট হয়তো কিছু মাস পর আপনাদের একটা মাদ্রাসা দেওয়ার মতো একটা নির্দিষ্ট বয়স থাকা লাগে দর্শক, ওই বয়সটা জাস্ট কিছু মাস পর হয়ে গেলে আপদিকে দেখবেন মাদ্রাসায় দিয়ে দিচ্ছে, এবং সেই মাদ্রাসাতে দেখবেন আপদি পার্মানেন্টলি ওখানেই থাকবে, ওখানেই খাবে, ওখানেই লেখাপড়া করবে, এবং হয়তো ঈদের ছুটির সময় আপদিয়া বাসাতে এসে জাস্ট তার মা বাবার সাথে একটাবার দেখা করে আবার চলে যাবে। তো এভাবে করে আপনাদের জীবনটা চলতে থাকবে। ঠিক যেমন দর্শক আপনারা যারা ক্যাডেটে পড়েছেন বা ক্যাডেট কলেজের লাইফ জানেন, ক্যাডেট স্কুলে যে কী হয়, সেখানে একটা শিক্ষার্থীকে আগে চান্স পেতে হয়, চান্স পাওয়ার সেখানে চলে যেতে হয়, সেখানে তারা ট্রেনিং করে, সেখানে তারা লেখাপড়া করে হোস্টেলে থেকে, তারপর ঈদের ছুটি হওয়ার সময় তারা কিছুদিন ছুটি পায়, সেখানে ছুটি কাটিয়ে আবার চলে যায় তারা তাদের ক্যাডেট, একটা ফ্যামিলির মতো করে তারা সেখানে থাকে, বাবা মার সাথে থাকতে পারে না, পরিবারের সাথে থাকতে পারে না। যেমন ঠিক ক্যাডেট স্কুল, ক্যাডেট কলেজ, ঠিক ওইরকমই একটা লাইফ আছে মাদ্রাসার জীবন, যেগুলোতে বোর্ডিং সিস্টেম থাকে, মানে তারা হোস্টেলে থেকে লেখাপড়া করতে পারবে, ওইখানে আপদিকে দিয়ে দিবে। কিন্তু দর্শক এখন বলতে পারেন আপনারা আপদিকে তাহলে ক্যাডেট স্কুলে দিক, ক্যাডেট কলেজে দিক, সেটা দিতে গেলে তো দর্শক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, বছরখানেক তাকে রাখতে হবে, সেটা তারা রাখবে না। এই জন্য তারা বাচ্চা বয়সে দিয়ে দেবে, কারণ মাদ্রাসাতে ছোটো বয়সে দেওয়া যায়, যেটা কিন্তু ক্যাডেট কলেজ ক্যাডেট স্কুলে দেওয়ার কোনো নিয়ম কানুন নেই। আর সেখানে দিতে গেলেও দর্শক ক্যাডেট কলেজ বা ক্যাডেট স্কুলে কিন্তু চান্স পাওয়া লাগে, চান্স পেতে গেলে কিন্তু লেখাপড়া করতে হবে, আপনার সন্তানকে শিক্ষিত করতে হবে, কোচিং স্কুলে লেখাপড়া করাতে হবে ভালো করে, সেগুলো ভাই তারা করবে না, কারণ সেক্ষেত্রে আবদিয়ার পেছনে তাদেরকে অনেক শ্রম দিতে হবে, সেটাও তারা করবে না। কিন্তু এই মাদ্রাসাতে বোর্ডিং সিস্টেমে বা হোস্টেলে দিতে গেলে তাদের কোনো রকম চান্স পাওয়ার কিছু নেই, জাস্ট টাকা দিবে আর আপদিকে ছেড়ে দিয়ে আসবে। তো আপদিকে যখন তারা মাদ্রাসাতে দিয়ে আসবে আপনারা তো সবাই তালে দিবেন, মিম তোমাকে স্যালিউট, তুমি অনেক ভালো কাজ করেছো, তুমি তোমার মেয়ের ভবিষ্যৎটা গড়ে দিয়েছো, তুমি মাদ্রাসাতে পড়াচ্ছ, তোমার মেয়েটা এখন অনেক ভালো লেখাপড়া শিখবে, অনেক ভালো একটা জীবন পাবে। আসলে আপদির জায়গা থেকে ভালো শিক্ষা পাবে মাদ্রাসাতে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা মা বাবা হয়ে তাদের উদ্দেশ্য কী থাকা উচিত ছিল? সৎ, আচ্ছা আমি আমার মেয়েটাকে ধর্মীয় শিক্ষা দিব, এই কারণে মাদ্রাসাতে দিয়ে আসছি, তাই না? অনেক বাবা মা এই চিন্তা করে দিন, কিন্তু তাদের উদ্দেশ্যটা কিন্তু অসৎ। তাদের উদ্দেশ্যটা হচ্ছে তারা নিজেরা প্রাইভেট মোমেন্ট কাটানোর জন্য তাদের মেয়েকে দূরে রাখতে চায়। দূরে রাখার জন্য তারা কি করবে? তারা মাদ্রাসাটাকে একটা বেস, একটা ভিত্তি হিসাবে ব্যবহার করছে মাত্র, কিছুই না। মাদ্রাসা তাদের কাছে এখন একটা ভিত্তির নাম, যেখানে তারা তাদের মেয়েকে দিয়ে দিবে এবং তারা তাদের মতো করে হানিমুন থেকে শুরু করে সমস্ত কাজ করবে, মানে তারা জামাই বউ নতুন সংসার করবে বাবু আর মেয়ে। তো বুঝতে পারছেন দর্শক তাদের মেন্টালিটিটা কত চিপ। সামনে দেখবেন যে আমি যে ঘটনাটা বললাম কী হচ্ছে, তার মানে আবদির ভবিষ্যৎ এখন যেটা হোস্টেল কেন্দ্রিক হয়ে যাবে, আবদিকে আমরা সামনে দেখতে পারবো না, মানে তারা এখন আবদিকে পুরোপুরিভাবে ডিট্যাচ করে দিবে, আলাদা করে দিবে ফ্যামিলি থেকে। মায়া লাগে দর্শক আবদির জন্য, ছোট্ট মানুষটা কী করেছিল। এখন তো মনে হচ্ছে সানি আর মিমের পাপের ফল এগুলো তাদের, কারণ তারা তো আর একসাথে নেই, কিন্তু মাঝখান থেকে তারা ঠিকই আলাদা হয়ে গেল। সানির মতো ভালোভাবে সংসার করছে, মিম তার মতো তার ভালোবাসার পরকীয়ার পার্টনারকে খুঁজে পেয়েছে, কিন্তু জীবনটা কার নষ্ট হলো দর্শক? ওই যে বললাম সামান্য সময়ের কিছু সুখের যে একটা ফল আবদিয়া, তার জীবনটা নষ্ট হলো। এই দুনিয়াতে এই ছোটো বয়স থেকে সে আদর ভালোবাসা থেকে বঞ্চিত হতে থাকলো, আজীবনই ভালোবাসা আদর থেকে বঞ্চিত হতে থাকবে। এই জীবনটা কিন্তু আবদিয়ার এখানেই শেষ দর্শক। আবদিয়ার জীবনে আর কোনো কিছু থাকবে না। আবদিয়ার জীবন দেখলে কষ্ট লাগে দর্শক, একটা ছোটো মানুষ সে তো বুঝতে পারছে না যে তার ভবিষ্যৎ জীবনগুলো কত কঠিন কঠিন দিন তার জন্য অপেক্ষা করছে। আর মিম এই সমাজের জন্য, এই পুরো সমাজের জন্য, পুরো বিশ্বের জন্য দর্শক এক পিস। তার মতো নোংরা, কুৎসিত, কুলাঙ্গার, অপদার্থ মা আমি আমার এই জীবনে দেখিনি, আমি জীবনেও দেখিনি দর্শক। এর চাইতে হাজার হাজার গুণ ভালো বলবো যারা জন্মের পর বাচ্চাকে ফেলে দিয়েছে, কারণ সেক্ষেত্রে বাচ্চাগুলো অন্য কারো কাছে লালিত পালিত হয়, কিন্তু সে কী করছে? সে তার মেয়েকে ভালো থাকতেও দিচ্ছে না, সে নিজের তার মেয়েকে ভালো রাখছে না। এতে করে কিন্তু তার মেয়েটার ভবিষ্যৎ সে একদম অন্ধকার করে দিচ্ছে, তার মেয়েটা কিছুই পাচ্ছে না। যাই দর্শক, এত ভাষণ দেওয়ার আমার কিছু নেই, কষ্ট থেকে কথাগুলো বললাম। আশা করি আমার ভিডিওতে আজকে দর্শক আপনারা যে ইনফরমেশনটা জানতে পেরেছেন সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশান ছিল। সেটা আগামী মাসখানে গেলে বা বছরখানে গেলে আপনারা সেটার পরিণতি দেখতে পারবেন, হয়তো আরও আগেও দেখতে পারেন। তো যাই দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।